আজকে আমরা আলোচনা করছি বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠের একদম প্রথম পৃষ্ঠার কথাগুলো নিয়ে। বায়োলজি প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো যে অংশগুলো লেখা আছে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই বায়োলজি 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকের যে কথাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই কথাগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেগুলো নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য এগুলো জানা দরকার। মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি যে কথাগুলো বলছি এখানে প্রথম অধ্যায়ের 3 নম্বর পৃষ্ঠায় জীবনের জীববিজ্ঞানের ধারণা পাওয়ার জন্য আমরা কি কি বিষয় সম্পর্কে পড়াশোনা করছি সেটা একটু জেনে নেই। যাদের জীবন আছে তারা জীব, যাদের জীবন নাই তারা জড়বস্তু। আমরা সবাই জানি যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়বস্তু। এখন মোটা দাগে যদি আমি তোমাদেরকে এই বিশ্বের সকল পদার্থ সম্পর্কে সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো জীব আর জড় দুই ধরনের বস্তু আছে। বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলতে হয়। তোমরা অলরেডি বিস্তারিত ব্যাখ্যা অনেকেই জানো। তোমরা বিস্তারিত ব্যাখ্যা যারা জানো তারা তো বলবাই যে জীব আর জড় এই দুইটা অংশ নিয়ে এই পৃথিবীর সকল পদার্থকে শেষ করা যাবে না। আরো অনেক কিছু আছে পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে, পৃথিবীতে ছত্রাক আছে, শৈবাল আছে, অনেক কিছু আছে। কিন্তু মোটা দাগে মানে হচ্ছে বিশেষভাবে বোঝানোর জন্য বিশ্বের সব পদার্থকে জীব আর জড় এই দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমি তোমাকে এই পৃথিবীর মেইন অংশগুলো যদি বলতে চাই তাহলে জীব আর জড়। কিন্তু বিজ্ঞানের কাজ হচ্ছে সব সময় গবেষণা করা, বিজ্ঞানের কাজ হচ্ছে সব সময় তার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা। বিজ্ঞানের কাজ হচ্ছে পৃথিবী কোত্থেকে উৎপত্তি হলো তার রহস্য খুঁজে বের করা। বিজ্ঞান সব সময় চায় একদম সৃষ্টির শুরুটা খুঁজে বের করতে। তাই তো বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে দেখতে যাচ্ছে কোথায় জড় অচেতনের শেষ, জড় বস্তুর শেষ কোথায় আর জীবনেরই বা শুরু কোথায়। তুমি একটা জীবন, তোমার মধ্যে জীবন আছে, সেই ক্ষুদ্র ব্যাকটেরিয়া তার দেহেও জীবন আছে, একটা গাছ তারও জীবন আছে, একটা মাছ তারও জীবন আছে, একটা পাখি তারও জীবন আছে। তাহলে এই জীবনের শুরু কোথায়, কিভাবে এগুলো সৃষ্টি হলো? বিজ্ঞান মাঝে মধ্যেই বিস্ময়ের মধ্যে পড়ে যায়, বিজ্ঞান অবাক হয়ে যায় এবং অনেক সময় এগুলা বলা মুশকিল। বিজ্ঞান বলতে পারে না, বিজ্ঞান থমকে দাঁড়ায় এই জায়গায়। সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গেলে এই বিজ্ঞান খুঁজে পায় স্রষ্টাকে, বিজ্ঞান খুঁজে পায় আল্লাহকে। কারণ বিজ্ঞান খুঁজে বেড়াতে যেয়ে অবাক হয়ে যায় যে এই পৃথিবীর শেষ বিন্দুটা কিভাবে সৃষ্টি হলো, তখনই বিজ্ঞান অবাক হয়ে দাঁড়ায়। বিজ্ঞান যেখানে অবাক হয়ে দাঁড়ায় সেখান থেকে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞান বলছে মোটা দাগে বোঝানোর জন্য বিশ্বের সব পদার্থকে জীব আর জড় এই দুই ভাগে না হলে ভাগ করলাম। কিন্তু এই জড় বস্তুর শেষ কোথায়? তোমাকে আজকে সকল বস্তু বাদ দিয়ে বললাম না হলে জীব আর জড় এই দুই বস্তু আছে এই পৃথিবীতে। কিন্তু এই জীবের মধ্যে জীবনের সূচনা হলো কোত্থেকে আর জড় বস্তুরই শেষ কোথায়? তাহলে জীব জড় আসলো কোত্থেকে, কিভাবে তৈরি হলো, এই কথাগুলো বলতে যে বিজ্ঞান থমকে দাঁড়ায়, বিজ্ঞান অবাক হয়ে বলে এগুলা বলা মুশকিল। কিছু বিজ্ঞানী রয়েছে যেমন ডারউইন এবং আরো কিছু বিজ্ঞানী যারা বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছে, যেমন বানর থেকে মানুষের উৎপত্তি, এই কথাগুলো নিতান্তই মিথ্যা এবং বানোয়াট কথা, যেগুলো বিজ্ঞান আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং এই সকল মিথ্যা কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা তোমরা শুনে অবাক হবা যে ডারউইনের তত্ত্বর প্রায় 100% এর মধ্যে 99% ভুল, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বর্তমান বিশ্বে। বিজ্ঞানী ডারউইন এবং বিবর্তনবাদের অনেক তত্ত্ব যেগুলো মিথ্যা কথা, আমাদের বইতে এমন অনেক মিথ্যা কথা রয়েছে যেটা বিশ্বের অনেক দেশ এখন এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাদের বই থেকে এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমাদের মতো এই নিরক্ষর দেশগুলোতে এখনো সেই পৃষ্ঠাগুলো রেখে দেওয়া হয়েছে, যেগুলো ধর্মকে মানুষের মধ্য থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। সো আমরা আজকে থেকে আবার বলতে চাই কোথায় জীবনের শুরু তা নিয়ে বিজ্ঞান আলোচনা করতে যে বিজ্ঞান থমকে দাঁড়ায় এবং বিজ্ঞান অবাক হয়ে যায় কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হলো। তো তারই কিছু গবেষণা আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক বিজ্ঞানকে
দুই ভাগে ভাগ করা যায়, মানে প্রকৃতিতে যে বিজ্ঞানগুলো আছে সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জীব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জীব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। তোমরা ক্লাস 8 এ পড়াশোনা করেছো, তোমরা ক্লাস 8 এর বইটা ঘাটলে দেখবা জীব বিজ্ঞানের পার্ট অর্ধেক আর হচ্ছে পদার্থ আর রসায়ন বিজ্ঞানের পার্ট অর্ধেক। কারণ বিজ্ঞান তো দুই ভাগে বিভক্ত, জীব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে আবার রয়েছে পদার্থ আর রসায়ন বিজ্ঞান। আজকে বিজ্ঞানের শ্রেণী বিভাগটা শিখে যাও। প্রাকৃতিক বিজ্ঞান বা এই প্রকৃতির বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জীব বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আবার দুই ভাগে বিভক্ত, পদার্থ রসায়ন। এখন তুমি যদি জীবন সম্পর্কে জানতে চাও, একটা লাইফ সম্পর্কে জানতে চাও, তোমার পদার্থ আর রসায়ন জানা দরকার। তোমরা যারা লাইভে আছো, কে আমাকে কমেন্টস করে জানাবা যে আমার এই জীব বিজ্ঞান মানে জীবন জানতে হলে পদার্থ রসায়ন কেন দরকার। দুই একটা কমেন্টস করে জানাতে পারলে আমার ধারণা হবে যে তোমরা কতটুকু জ্ঞান রাখো যে জীব বিজ্ঞান জানতে চাইলে পদার্থ রসায়ন কেন দরকার। জীব বিজ্ঞান জানতে চাইলে ভৌত জীব বিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান মানে পদার্থ রসায়নের জ্ঞান জরুরি। জীব বিজ্ঞান জানতে চাইলে জীবনের ভিত্তিমূলে কাজ করছে এই পদার্থ রসায়ন। কে আমাকে বলতে পারবে পদার্থ রসায়ন কেন জানা লাগবে একটা জীবন জানতে চাইলে? কার কমেন্টস আগে আসে আমি দেখতে চাই, এবং কারা এই সম্পর্কে ধারণা রাখ। আজকের গবেষণা হচ্ছে সৃষ্টির রহস্য উদ্ঘাটন বা সৃষ্টিতে কিভাবে সৃষ্টি হলো এই পৃথিবী। অনেকেই প্রশ্ন উত্তরটা দিয়েছো কিন্তু কারো উত্তরই গ্রহণযোগ্য মনে হয়নি। এখানে অ্যানসার করেছো মাকসুদা খন্দকার, আশিকা আফরিন, মোহাম্মদ আব্দুল সালাম, হিয়াদিয়া বিপ্লবী, মোহাম্মদ মিজান, সুমাইয়া সেতু। কারো অ্যানসারই গ্রহণযোগ্য মনে হয়নি, তবে কিম সৃষ্টির অ্যানসারটা কিছুটা গ্রহণযোগ্য মনে হয়েছে। ও লিখেছে জীবের জৈবনিক কার্যাবলী সব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়, তাই কেমিস্ট্রি জানা দরকার, এবং জীবের জৈবনিক কার্যাবলীর ভেতরেই ফিজিক্স রয়েছে। এই কথাটা হচ্ছে গ্রহণযোগ্য, কিম সৃষ্টির কথাটা কিছুটা গ্রহণযোগ্য। তুমি যখন একটা জীবের ভেতরে ঢুকবা দেখবা অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটছে। যেমন গাছের মধ্যে সালোক সংশ্লেষণ, এটা রাসায়নিক বিক্রিয়া। গাছের মধ্যে সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে শ্বসন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে পরিপাক, এগুলা একটা রাসায়নিক বিক্রিয়া। মানব দেহে রেচন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমাদের দেহে যতগুলা কাজ হয় জৈবনিক প্রক্রিয়া, কিম সৃষ্টি লিখেছে যে জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ, শ্বসন, পরিপাক, রেচন সবগুলো আমাদের দেহে ঘটছে রসায়ন দ্বারা। তুমি জীবনের ভিতরে ঢুকো, তুমি একটা মানুষের ভিতরে ঢুকে দেখো, তার একটা গাছের ভিতরে ঢুকে দেখো সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া, একটা মানুষের ভিতরে ঢুকে দেখো শ্বসন একটা রাসায়নিক বিক্রিয়া, একটা মানুষের দেহের ভিতরে ঢুকে দেখো পরিপাক, রেচন এগুলো রাসায়নিক বিক্রিয়া। ফিজিক্স জানতে হবে জীবন জানতে হলে। ফিজিক্স আবার কি বিস্তারিত ব্যাখ্যা যদি করতে চাই ফিজিক্স কি, তাহলে তোমাকে এখানে তাকাতে হবে। ফিজিক্স কি সেটা জানতে হলে তোমার জানতে হবে হার্টের মেকানিজম। হার্টের অনেক মেকানিজম আছে, আমাদের ফিজিক্সের অনেক মেকানিজম আমাদের দেহের মধ্যে হচ্ছে। হার্টের অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে ফিজিক্সের একটা মেকানিজম। অ্যাকশন পটেনশিয়াল তোমরা বুঝো না। তোমরা অনেকেই বাসায় বাবা মা নানু দাদুর অনেকেরই ইসিজি করতে হয়। হার্টের হচ্ছে যখন প্রেসার বেড়ে যায়, যখন দেখা যায় তাদের হাই প্রেসার হয়েছে বা কারো হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, তখন তাদেরকে ইসিজি করতে দেয়। এই ইসিজি রিপোর্টটা দেখবা উঁচু নিচু কিছু দাগ রয়েছে ইসিজির মধ্যে। ইসিজি যদি তোমরা হচ্ছে পরীক্ষা করো দেখবা এরকম উঁচু নিচু অনেকগুলা রেখা রয়েছে ইসিজির মধ্যে। এই উঁচু নিচু রেখাগুলো অবশ্য বাংলা সিনেমায় তোমরা প্রায় ইসিজির রিপোর্টটা দেখতে পাও যে নায়ক যখন মারা যাবে, নায়ক মারা যাওয়ার সময় এরকম ইসিজির রেখাগুলো উঠতে থাকে এবং নায়িকা এসে হচ্ছে চিৎকার করলে আবার ইসিজি রিপোর্টটা ঠিক হয়ে যায়। তাহলে এখানে হিউম্যান বডির ভিতরে হার্ট বা হৃৎপিণ্ড কাজ করছে এরকম ফিজিক্সের মেকানিজম দ্বারা। তাহলে আমি তোমাকে বলতে চাই ভৌত বিজ্ঞান আসলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি না জানলে জীববিজ্ঞান জানতে পারবা। তুমি আজকে ধরো তোমার কারো ইচ্ছা হচ্ছে তুমি কারো ইচ্ছা ইঞ্জিনিয়ার হবা, তোমার ফিজিক্স আর ম্যাথ জানলেই হতো, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ জানলেই হতো, তুমি বায়োলজি কেন শিখছো? একজন ইঞ্জিনিয়ার হবে, আজকে যারা ক্লাস করছে একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে কেন আজকে বায়োলজি ক্লাস করছে? কারণ ও জানে ও ইঞ্জিনিয়ার হলেও ও যদি জীবন সম্পর্কে কিছুই না জানে, একটা ডক্টরের কাছে গেলে ও নিরক্ষরের মতো বসে থাকবে। একটা ডক্টরের কাছে গেলে ওকে কিছু বুঝালে ও যেন একটা শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে পারে, এজন্য ওকে
আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। আরেকজন মনে করতে পারে ও মেডিকেলে পড়বে, ও ডক্টর হবে, ওর ফিজিক্স কেমিস্ট্রি কেন দরকার? হ্যাঁ, তোমাকে আজকে আমি বলতে চাই তুমি ডক্টর হলেও তোমার ফিজিক্স কেমিস্ট্রি লাগবে, কারণ তুমি রসায়ন আর হচ্ছে ফিজিক্স না জানলে তুমি তো হার্টের রিপোর্টই বুঝবা না, তুমি কিসের ডক্টর হয়ে গেলা? তুমি যদি কেমিস্ট্রি না জানো তুমি তো মানুষের বডি বুঝবা না। মেডিকেলে একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি, মানে বডির সাথে কি কি কেমিস্ট্রি রিলেশন আছে সেটা পড়াবে মেডিকেলে। মেডিকেলে একটা সাবজেক্ট আছে বায়োফিজিক্স, যেখানে বায়োলজির মধ্যে কি কি ফিজিক্স আছে সেটা তুমি শিখতে পারবা। তাহলে মেডিকেলে গেলে তোমাকে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স নামে অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তুমি আসলে জীববিজ্ঞান শিখতে যাচ্ছ, তুমি আজকে ছোট একটি ছেলে, তুমি আজকে জীববিজ্ঞান পড়ার জন্য নবম শ্রেণীতে ভর্তি হয়েছো, তুমি মনে করবা না যে জীববিজ্ঞান পড়তে চাইলে খালি জীবন জানলেই চলবে। জীববিজ্ঞান পড়তে হলে ভৌত বিজ্ঞান মানে এই ফিজিক্স কেমিস্ট্রিও তোমার শিখতে হবে। তাহলে জীবনের ভিত্তিমূলে বা জীববিজ্ঞান সম্পর্কে জানতে হলে এখানে আমাদের জানতে হবে পদার্থ রসায়ন বিজ্ঞান। না হলে পদার্থ না জানলে আমরা হার্টের অ্যাকশন পটেনশিয়াল বুঝবো না, আমরা রসায়ন না বুঝলে আমাদের দেহের ভিতরে কার্যাবলী অর্থাৎ জৈবনিক কাজগুলো বুঝবো না। তাহলে আমরা ভৌত বিজ্ঞান নিয়ে কথা বলছিলাম। ভৌত বিজ্ঞান মানে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই পৃথিবীটা পুরো প্রাকৃতিক বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আবার দুই ভাগে, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই ফিজিক্স কেমিস্ট্রি যেরকম হচ্ছে জীবন জানতে চাইলে যেরকম ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে, আবার জড় জগৎকে জানতে চাইলেও ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। কারণ এই পৃথিবী একটা জড় জগৎ, এটার মধ্যে রয়েছে অনেক ফিজিক্স আর কেমিস্ট্রি, এবং তুমি জীবন জানতে চাইলেও ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। তাহলে আমি তোমাকে আজকে যেটা ব্যাখ্যা করতে চাই, আমরা আজকে শিখতে চাই এই পৃথিবীর সৃষ্টির রহস্য। পৃথিবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটনের সময় আমি তোমাকে বারবার প্রথমে বলে দিচ্ছি, শুধু জীববিজ্ঞান জানলেই চলবে না, ফিজিক্স কেমিস্ট্রি তোমার জানতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি জানলে তুমি জীবন জানতে পারবা। এই ফিজিক্স কেমিস্ট্রি জড় জগৎকে নিয়ন্ত্রণ করে বলে তুমি মনে করবা না ফিজিক্স কেমিস্ট্রি জীবনের জন্য লাগবে না। দেখো, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিল পৃথিবী ছিল ছোট্ট একটা বিন্দু, এই পুরা সমগ্র এই মহাবিশ্ব ছিল ক্ষুদ্র একটা বিন্দু, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী ছিল ছোট্ট একটা বিন্দু, যেটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, মহাকাশ, রেখাপথ সব সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী স্টিফেন হকিং এই তত্ত্বটাকে বলেছে বিগ ব্যাং থিওরি, যেটার মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি হয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনেও তাই লেখা আছে আল্লাহ বলেন এই পৃথিবীর সবকিছুকে আমি একটা বিন্দুর মধ্যে পুঞ্জীভূত করে রেখেছিলাম, যাদেরকে আমি বিস্ফোরণের মাধ্যমে আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এগুলো সৃষ্টি করেছি। সো বিগ ব্যাং থিওরি, কোরআনের কথা এবং সৃষ্টির রহস্য সবকিছু আজকে সিমিলার হয়ে যাচ্ছে, সব এক সূত্রে মিলে যাচ্ছে আজকে। যে জীবনের ভিত্তিমূলে জানতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে, যেই ফিজিক্স কেমিস্ট্রি জড় পদার্থকে নিয়ন্ত্রণ করত, আজকে সেই ফিজিক্স কেমিস্ট্রি জীবনকেও নিয়ন্ত্রণ করছে, কারণ জীবনের ভিতরে ঢুকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি পেয়েছি। এবার জীব জগৎকে যদি তুমি বুঝতে চাও, যদি জীববিজ্ঞান জানতে চাও, তাহলে ভৌত বিজ্ঞান, পদার্থ রসায়নও শিখতে হবে তোমাকে। এই গুরুত্ব বোঝানোর জন্য এতক্ষণ আমি কথা বললাম। কিন্তু এটা আবার মনে করবা না যে পদার্থ আর রসায়ন শিখলেই জীবন পুরাটা জেনে যাবা, আলাদাভাবে জীববিজ্ঞান সাবজেক্টেরও দরকার আছে। তুমি আবার এটা মনে করে বসলে হবে না যে ফিজিক্স কেমিস্ট্রি শিখলেই আমরা জীবন জেনে গেলাম, না, তাহলে তুমি আবার ডক্টর হতে পারবা না, মেডিকেল সায়েন্সে আবার তুমি নিরক্ষর হয়ে যাবা। তো সো তোমার ভৌত জীববিজ্ঞান মানে ফিজিক্স কেমিস্ট্রি জানলেও জীববিজ্ঞান আলাদাভাবে পড়াশোনা করতে হবে। এটা ভাবলে হবে না যে ভৌত বিজ্ঞান জানলে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন, এটা জীববিজ্ঞান পড়া লাগবে না, এটা ভাবলে হবে না, জীববিজ্ঞান জানতে হবে। এবার আসছি আমরা সৃষ্টির মেইন রহস্যের মধ্যে। চলে আসো, এই লাইনটার মধ্যে নীল কালি দিয়ে লিখেছি, জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড় বস্তুর একটা জটিল সমাবেশ, যেখানে জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। কি বললো কথাটা খেয়াল করো, জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড় বস্তুর এক জটিল সমাবেশ, যেখানে জটিলতার কারণে নতুন নতুন গুণের উদ্ভব ঘটেছে। তাহলে ধর্মগ্রন্থ কোরআনের কথায় চলে যাই আমরা। আল্লাহ বলেন আমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে, আদম সন্তান, প্রত্যেক আদম সন্তানকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আমরা মাটি দিয়ে তৈরি। মাটি কি বস্তু? মাটি একটা জড় বস্তু। মাটি কি বস্তু? মাটি একটা জড় বস্তু। তাহলে
আমরা তৈরি হয়েছি জড় বস্তুর একটা জটিল সমাবেশ দিয়ে, মাটি দিয়ে আমরা তৈরি হয়েছি। কিন্তু তুমি কি এখন মাটি আছো? আল্লাহ কি অশেষ কারিগর। তোমরা দেখতে পাও যে মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, সেটা বিজ্ঞান বলছে আজকে। কারণ বিজ্ঞান তোমার বডি কেটে গবেষণা করে তোমার বডির মধ্যে আর কিছুই পায়নি, তোমার বডিতে পেয়েছে দেহ গঠিত হয়, তোমার বডি ঘেটে তোমার বডিতে দেখতে পেয়েছে তোমার বডিতে আছে কার্বন, তোমার বডিতে আছে হাইড্রোজেন, তোমার বডিতে আছে অক্সিজেন। এবং বিজ্ঞান মাটি ঘেটে দেখেছে মাটির মধ্যে রয়েছে কার্বন, মাটিতে সামান্য পরিমাণ হাইড্রোজেন অক্সিজেনও রয়েছে মিশ্রিত অবস্থায়। তাহলে তোমার দেহ ঘেটে বিজ্ঞান যা পায় মাটির মধ্যে তাই পায়। তাহলে বিজ্ঞান সে কথাই মেনে নিল যে জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলা জড় বস্তু, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলার জটিল একটা মিশ্রণ, যেখানে এগুলা মিশে নতুন গুণের উদ্ভব ঘটেছে। তোমার ভিতরে হৃৎপিণ্ড তৈরি হয়েছে, তোমার ভিতরে ফুসফুস তৈরি হয়েছে, তোমার ভিতরে রক্ত তৈরি হয়েছে, তোমার ব্রেনের ভিতরে বিভিন্ন উদ্দীপনা, ঠান্ডা গরম বোঝার ক্ষমতা সৃষ্টি হয়েছে, যেটা মাটির মধ্যে ছিল না। তাহলে জড় বস্তুগুলা মিলে এমন একটা জটিল কম্বিনেশন আল্লাহ বানিয়েছে, এমন একটা কম্বিনেশন, এমন জটিল একটা সমাবেশ তৈরি করেছে তোমার মধ্যে, যেখানে জটিলতার কারণে তোমার দেহে তৈরি হয়েছে নতুন নতুন গুণ। তোমার মধ্যে আছে হৃৎপিণ্ড, যেটা ব্লাড সাপ্লাই করে পুরো বডিতে, এই ব্লাড মাটিতে ছিল না। তোমার ব্রেনে রয়েছে অসংখ্য নিউরন, যেটা ঠান্ডা গরম উদ্দীপনা বুঝতে পারে, যেটা ছিল না মাটির মধ্যে। তুমি কষ্টে কাঁদতে পারো, আবার আনন্দে হাসতে পারো, এই কষ্ট দুঃখ মাটি বুঝতে পারে না। তাহলে মাটি দ্বারা তৈরি হওয়া তোমার মধ্যে রয়েছে নতুন গুণের উৎপত্তি। তাহলে জীবনকে আজকে তুমি ভাবতে পারো অনেকগুলো জড় বস্তুর একটা জটিল কম্বিনেশন, যেখানে জটিলতার কারণে সৃষ্টি হয়েছে নতুন কিছু গুণের, যেটা জড় বস্তুগুলোর মধ্যে ছিলই না। বিজ্ঞান প্রমাণ দেওয়ার জন্য অনেক কিছু বলতে পারে, তোমাদেরকে ব্যাখ্যা করছে ছোট্ট একটা বিক্রিয়া দিয়ে। তোমরা এই বিক্রিয়াটা সবাই তো জানো, তোমরা জানো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে H2O বা পানি তৈরি হয়। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, গ্যাস প্লাস গ্যাস ইজ ইকুয়াল টু লিকুইড। যেই আল্লাহ দুইটা গ্যাসকে মিলিয়ে লিকুইড তরল বস্তু বানাতে পারে, সেই আল্লাহ জড় বস্তুকে মিলিয়ে এরকম মানুষ বানাতে পারে, বিজ্ঞান মেনে নিয়েছে। তাহলে আমি তোমাকে সেটাই বলতে চাই যেটা বইতে লেখা আছে, যে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস বায়বীয় পদার্থ মিলে যদি ডিফারেন্ট ক্যারেক্টারের পানি বা লিকুইড একটা বস্তু বানাতে পারে, দুইটা গ্যাস মিলে লিকুইড হবে না, এটাই আমরা নরমাল কমন সেন্সে ভাবি। দুইটা গ্যাস মিলে কেন লিকুইড হবে? কিন্তু সেটা তৈরি হওয়া সম্ভব হচ্ছে এই পৃথিবীতে। যদি দুইটা গ্যাস মিলে লিকুইড হওয়া সম্ভব হয়, তাহলে জড় বস্তুগুলা মিলে তোমার মতো এরকম জীবন বা মানুষের উৎপত্তি ঘটেছে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে মিলে যে পানি তৈরি করেছে, সেই পানিটা হাইড্রোজেন অক্সিজেনের মতো গ্যাস নয়। হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি লিকুইড তৈরি হয়েছে, এই তরল লিকুইড পানি হাইড্রোজেনের মতো না, অক্সিজেনের মতো গ্যাস না। তাহলে বিজ্ঞান বলছে জড় বস্তুগুলো তাহলে সুন্দরভাবে, ওই যে আল্লাহ বলেছে যে মাটি দিয়ে আদম সন্তানকে বানানো হয়েছে, মাটি দিয়ে মানুষকে বানানো হয়েছে, বিজ্ঞান বলছে ঠিক আছে, তাছাড়া তার কিছুই করার নাই। কারণ মাটিতে যা আছে মানুষের বডি ঘাটলে তাই পাওয়া যায়। ওই রক্ত ঘাটলেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ওই ব্রেন ঘাটলেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হাতের ভিতরের কোষগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, পায়ের ভিতরের কোষে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সকল বস্তুই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। কিন্তু এক এক জায়গার এক এক কাজ। রক্তের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু রক্তের কাজ ডিফারেন্ট। মস্তিষ্কের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মস্তিষ্কের কাজ ডিফারেন্ট। ফুসফুসের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফুসফুসের কাজ ডিফারেন্ট। তাহলে আল্লাহ বলেন এই সকল জড় মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। এই সুনির্দিষ্ট সন্নিবেশে একটা জীব গঠিত হলেও জীবের মধ্যে আর মাটির সেই গুণগুলো এখন নাই, জীবের মধ্যে দেওয়া হয়েছে নতুন গুণ। তোমার এই সেটআপের মধ্যে এখন আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের এই মাটির গুণাগুণ নাই। তোমাদের মধ্যে এমন কিছু নতুন বৈশিষ্ট্যর সৃষ্টি করা হয়েছে এখন, যা জড় উপাদানগুলোর মধ্যে ছিল না। তুমি উদ্দীপনা বুঝতে পারো, তোমার বডি ব্লাড তৈরি করতে পারে, যেটা মাটির মধ্যে ছিল না। তোমরা যারা লাইভে আছো, তোমাদের এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও। তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিব, না থাকলে আমি
পুরো টপিকটা আরেকবার ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আর যারা লাইভে আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাও, প্রশ্ন না থাকলে আমি নেক্সট এই অংশটা আরেকবার বলতে। দেখা যাচ্ছে শামসুন নাহারের কোনো প্রশ্ন নেই, পান্না আলমের কোনো প্রশ্ন নেই, রোজি আফসারি কোনো প্রশ্ন নেই, হেলেন ইসলাম কোনো প্রশ্ন নেই। তাহলে আমি অংশটি আরেকবার ব্যাখ্যা করছি, তোমরা যারা লাইভে আছো পুরো অংশটি আরেকবার মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যেহেতু আমি কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, আমি টপিকটা আরেকবার রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আরেকবার রিপিট করে আমি নেক্সট অংশে যাব। অ্যাকশনের পর কি লিখেছে হামিদা বেগম বলছে এখানে মাসফিয়া করি মোহনী লিখে দিয়েছে অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশনের পর লিখেছে অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশনের পর লিখেছে অ্যাকশন পোটেনশিয়াল, যেটা ইসিজির মাধ্যমে আমরা দেখতে পাই। আর যারা ইসিজি বুঝো না তারা বাংলা সিনেমায় নায়ক মারা যাওয়ার আগে নায়িকা যখন চিৎকার করে তখন দেখবা টিভির স্ক্রিনে বা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে এরকম একটা দাগ ওঠে, সেটাই হচ্ছে ইসিজি। যারা বাংলা সিনেমা দেখেছো তারা ইসিজি জানো যে নায়িকা চিৎকার করলেই এই ইসিজির দাগগুলো হচ্ছে লাফালাফি করতে থাকে, সেটা বাংলা সিনেমায়ও তোমরা দেখতে পাবা। আচ্ছা, জীববিজ্ঞানের ধারণা নিয়ে আমরা কথা বলছিলাম। যাদের জীবন আছে তারা জীব, যাদের জীবন নেই তারা জড়বস্তু। জীবন থাকলে জীব, জীবন না থাকলে জড়বস্তু। মোটা দাগে এই বিশ্বের সকল বস্তুকে বুঝতে চাইলে জীব আর জড় এই দুইটা ভাগে ভাগ করা যায়। এই পৃথিবীকে জীব আর জড়, এটা সাধারণ কথা। একটা ক্লাস 1 এর বাচ্চাও জানে পৃথিবীতে দুই ধরনের বস্তু, একটা জীবন আছে আর একটা জীবন নাই। জীব আর জড়, পৃথিবী দুই ভাগে বিভক্ত। এখন বিজ্ঞানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, জড় বস্তু শেষ করে জীবনের শুরু করতে। জড় বস্তু শেষ কথায় জীবনের শুরু কথায় বিজ্ঞান অবাক হয়ে বলে এগুলা বলা মুশকিল। এতদিন বলতো যে ডারউইন একটা কথা বলেছে, ডারউইন মিথ্যা কথা বলেছে। এতদিন মানুষকে ধর্ম থেকে দূরে সরানোর জন্য ডারউইন এবং এরকম কিছু বিজ্ঞানী মিথ্যা কথা বলে এই নাস্তিক তত্ত্ব বইতে দিয়েছে, আমাদের বইতেও আছে, যেটা বিশ্বের বিভিন্ন দেশগুলো এখন ছিঁড়ে ফেলে দিয়েছে। তোমরাও এগুলো সম্পর্কে সচেতন হয়ে যাও। বিজ্ঞানের রহস্য ঘাটছে এবং বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, প্রাকৃতিক বিজ্ঞান দুই ভাগে বিভক্ত, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি। আসলে এই জীবনের ভিত্তিমূলে কাজ করছে পদার্থ আর রসায়ন। তুমি যদি আজকে জীববিজ্ঞান জানতে চাও তার ভিত্তিমূলে কাজ করে ফিজিক্স, কেমিস্ট্রি। কারণ রসায়ন না জানলে তুমি গাছের ভিতরে ঘটা সালোক সংশ্লেষণ বুঝবা না, রসায়ন না জানলে তুমি আমার দেহের ভিতরে ঘটা শ্বসন প্রক্রিয়া বুঝবা না, আমার দেহের ভিতরে ঘটা পরিপাক রেচন বুঝবা না, তুমি ফিজিক্স তা বুঝলে হার্টের অ্যাকশন পোটেনশিয়াল ইসিজির রিপোর্ট বুঝবা না। তোমাকে তাহলে জীববিজ্ঞান বুঝতে চাইলে ভৌত বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি বুঝতে হবে। এই ফিজিক্স, কেমিস্ট্রি জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাহলে জীব জগৎকে বা জীববিজ্ঞান বুঝতে চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি জ্ঞান দরকার তোমার। কিন্তু এটা আবার ভেবো না যে ফিজিক্স, কেমিস্ট্রি জানলে জীববিজ্ঞান জানা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি জানলে জীববিজ্ঞান জ্ঞান নিষ্প্রয়োজন এমন নয়। ফিজিক্স, কেমিস্ট্রিও জানতে হবে, জীববিজ্ঞানও আলাদাভাবে জানতে হবে। এবার আমরা সৃষ্টির রহস্য যদি জানতে চাই তখন আমরা দেখতে পাচ্ছি জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলা জড় বস্তুর একটা কম্বিনেশন। তুমি একটা জীবন, তোমার দেহের মধ্যে অনেকগুলো জড় বস্তু রয়েছে। তোমার দেহকে কেটে টুকরা টুকরা করলে কিছুই পাওয়া যাবে না কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া। তাহলে তোমার দেহে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। এই জড় বস্তুগুলোকে মিলিয়ে আল্লাহ এমন একটা জীব তোমাকে বানিয়েছে, তোমার মধ্যে নতুন গুণ রয়েছে, তোমার মধ্যে রক্ত তৈরির ক্ষমতা রয়েছে, তোমার ব্রেনে উদ্দীপনা ঠান্ডা গরম বোঝার ক্ষমতা রয়েছে, যেটা মাটির বা জড় বস্তুর ছিল না। বিজ্ঞান এখানে সূত্র দেখাচ্ছে যে দুইটা গ্যাস মিলিয়ে আল্লাহ যদি পানি বানাতে পারে তাহলে বিভিন্ন মাটির উপাদানগুলো মিলিয়ে একটা জীবন বানাতে সেই আল্লাহ কোনো কষ্টই হচ্ছে না এগুলা বানাতে। তাহলে বিজ্ঞান এটাই বলছে হাইড্রোজেন, অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে মিলে যেরকম পানি তৈরি করে ফেলেছে, এরকম পানি হচ্ছে একটা তরল বস্তু যেটা হাইড্রোজেন আর অক্সিজেনের গ্যাসের সাথে কোনোটার সাথেই মিলে না। তাহলে এভাবে জড় বস্তুগুলা মিলিয়ে একটা জীব বানানো যায় যেই জীবের মধ্যে জড় বস্তুগুলোর কোনো গুণাগুণই ছিল না। তাহলে জীব, তুমি একটা জীব, তুমি একটা লাইফ, তুমি তৈরি হয়েছো জড় বস্তু মাটি দিয়ে এবং তোমার মধ্যে এমন নতুন নতুন গুণের উদ্ভব ঘটেছে যেটা মাটির মধ্যে ছিল না। আশা করি সৃষ্টির এই রহস্য বইতে যা প্রথমে বলেছে তা তোমরা বুঝতে পেরেছো। সিনথিস আবা প্রশ্ন করেছে যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলার অস্তিত্ব বা এক্সিস্টেন্স এক সময় শেষ হয়ে গেলে মানুষ ডেড বডি বা স্কেলেটনের আইসোটোপের মাধ্যমে কিভাবে বের করা হয় অনেক বছর আগের জীবকে। জি, কার্বনের হচ্ছে অস্তিত্ব এত সহজে শেষ হয়ে যায় না তুমি যেটা কল্পনা করছো। লক্ষ কোটি বছরের কার্বনের আইসোটোপ এখনো পাওয়া যাচ্ছে, যেটা তুমি গবেষণা করে তুমি বলছো যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেনের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। কার্বনের অস্তিত্ব শেষ হয়ে যাওয়াটা এত সহজ না, এটা একটা চেইন বিক্রিয়া। কার্বনের অস্তিত্ব দিয়ে প্রত্নতত্ত্ববিজ্ঞান বা প্যালাইন্টোলজিতে হাজার হাজার বছর আগের জীবের বৈশিষ্ট্য কেমন ছিল সেটা বের করা সম্ভব হচ্ছে।
তারপরেও হাড়ের ভিতরের যে উপাদানগুলো আছে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি বিভিন্ন উপাদানের সংমিশ্রণে জীবের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞান ধারণা পায়। সিনথিসাবা কি প্রশ্ন করেছো সেটা যতটুকু আমি বলেছি তোমার অ্যানসার যদি তুমি কিছুটা পেয়ে থাকো তাহলে কমেন্টস করে জানাবা, তাহলে আমি নেক্সট অংশে যেতে পারি। তোমরা যারা লাইভে আছো তোমাদের লেখা শেষ হলে কমেন্টস করে জানাবা যে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা। তোমরা জানো জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আমার ধারাবাহিক আলোচনা চলছে এবং আমরা এই অধ্যায়ের শেষ অংশে এসে উপনীত হয়েছি। ইনশাআল্লাহ আর একটা বা দুইটা ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায়ের দিকে গমন করব ইনশাআল্লাহ। এবং প্রথম অধ্যায়ের শেষেই আমাদের প্রথম অধ্যায়ের একটি পরীক্ষা সংগঠিত হবে। সুতরাং প্রথম অধ্যায়ের পরীক্ষাটি দেওয়ার জন্য সবাই নিজেকে প্রস্তুত করে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। প্রথম অধ্যায় সম্পূর্ণ সুন্দরভাবে পড়ে নিজেকে প্রথম অধ্যায়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমার অধ্যায়টি শেষ হওয়ার একদিন বা 2 দিন পরেই আমি পরীক্ষা নিব ইনশাআল্লাহ। একটা বা দুইটা ক্লাসের মধ্যে আমরা অধ্যায়টা শেষ করতে পারি। সুতরাং প্রথম অধ্যায়ের উপর সবাই নিজেকে প্রিপেয়ার করে তোলো। পরীক্ষাটা সংগঠিত হবে, প্রথমেই আমাদের এমসিকিউ পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে আমরা সৃজনশীল পরীক্ষা নিব। আমরা ধীরে ধীরে পরীক্ষাগুলো নেব। আমাদের পরীক্ষার দুইটা পার্ট থাকবে, একটা এমসিকিউ পার্ট আর একটা সৃজনশীল পার্ট। প্রথমে আমরা নিব এমসিকিউ, তারপরে সৃজনশীল। দুইটা পরীক্ষাই হবে। প্রথম পরীক্ষা হবে এমসিকিউ মডেল টেস্ট, দেন আমরা নিব সিকিউ মডেল টেস্ট। দুইটাই মডেল টেস্ট সংগঠিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই লেখা শেষ হয়েছে, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে বলতে চাই আমি। এমসিকিউটা হচ্ছে মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ কয়টা? মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে 3টা। মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে 3টা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ কি? তুমি কিসের জন্য সংগ্রাম করছো? খাদ্য উৎপাদনের জন্য তুমি সংগ্রাম করছো। খাদ্য উৎপাদনের জন্য তুমি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছ। তুমি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছ চিকিৎসা বিজ্ঞানের জন্য। তুমি প্রতিনিয়ত মেডিকেলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে সুস্থ হওয়ার জন্য সংগ্রাম করছো এবং প্রতিনিয়ত বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছ তুমি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা আবার বলি। মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে 3টা। খাদ্য উৎপাদন করতে হবে কিভাবে? তুমি জেনে অবাক হবা, বিজ্ঞান এখন এত এগিয়ে গেছে। আগে ভাত খেলে শুধুই শর্করা পেতাম। আগে ভাত খেলে শুধুই শর্করা পেতাম। এখন বর্তমান বিজ্ঞান এই ভাতের মধ্যে ভিটামিন এ ঢুকিয়ে দিয়েছে। বর্তমান বিজ্ঞান এই ভাতের মধ্যে লৌহ বা আয়রন ঢুকিয়ে দিয়েছে। ভিটামিন এ ঢোকানোর ফলে রাতকানা রোগ থেকে আজকে মানুষ রক্ষা পাচ্ছে। আয়রন বা হচ্ছে লৌহ ঢুকিয়ে দেওয়ার ফলে বর্তমানে রক্ত শূন্যতা থেকে বাংলাদেশের মানুষ কিছুটা রক্ষা পাচ্ছে। তাহলে তুমি জেনে অবাক হচ্ছ, খাদ্য উৎপাদনে জীববিজ্ঞানের কি শ্রম? তুমি কি মনে করো খালি হচ্ছে কৃষিকাজ করাই হচ্ছে জীববিজ্ঞানের কাজ? কৃষিকাজ তো করবে কৃষক, আর তুমি তো হচ্ছে সায়েন্টিস্ট। তুমি হচ্ছে এই কৃষকের জন্য তৈরি করে দেবা এমন এমন হচ্ছে চাল, যেই চাল থেকে ভাত রান্না করলে তুমি শুধু শর্করাই পাবা না, ভিটামিন এ, লৌহ এগুলোও পাওয়া যাবে। অলরেডি বিজ্ঞান ভাতের মধ্যে শর্করা, ভিটামিন এ, লৌহ এগুলো ঢুকিয়ে দিয়েছে। তোমরা হয়তোবা ভবিষ্যতে বড় বড় বিজ্ঞানী হয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান এই চালের মধ্যে ঢুকিয়ে দিতে পারবা। সেই দিন হয়তোবা ভাত খেলে আমাদের আর মাছ মাংসও খেতে হবে না। হয়তো সেই দিন তোমরা এগুলো আবিষ্কার করতে পারবা। বর্তমান বিজ্ঞান বসে নাই, বর্তমান বিজ্ঞান খাদ্যের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন উপাদান। চিকিৎসা শাস্ত্রে বর্তমানে উন্নয়ন করছে। বর্তমানে মানুষের হৃৎপিণ্ড একজনের দেহ থেকে আরেকজনের দেহে প্রতিস্থাপন করা যাচ্ছে। কিডনি একজনের দেহ থেকে আরেকজনের দেহে প্রতিস্থাপন করা যাচ্ছে। বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে বর্তমানে। বিরূপ পরিবেশ। আজকে কেন তোমরা এভাবে ক্লাস করছো? কেনই বা আজকে আমি এভাবে ক্লাস নিচ্ছি? কেন তোমরা মোবাইলের স্ক্রিনের সামনে, কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে আছো? কেনই বা আমি হচ্ছে একটা বদ্ধ রুমে এভাবে লাইভ ক্লাস দিতে হচ্ছে? এই সবগুলার একটাই কারণ, বিরূপ পরিবেশ। বিরূপ পরিবেশ, যেখানে আমরা বাইরে বের হলে বিভিন্ন জীবাণু বা ভাইরাস দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে তুমি জীববিজ্ঞান পড়াশোনা করে এই রকম বিরূপ পরিবেশে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবা, কিভাবে সংগ্রাম করবা, সেটা
তোমাকে এই জীববিজ্ঞানে শেখানো হবে ইনশাআল্লাহ। যাই হোক, এখানে আমি যেটা বলছিলাম যে বিজ্ঞানের মানব সভ্যতার বর্তমান বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ, তুমি জীববিজ্ঞান শিখছো বা জীববিজ্ঞানের জন্য সংগ্রাম করছো, জীববিজ্ঞানে তুমি দুইটা জিনিস জানার জন্য সংগ্রাম করছো। একটা হচ্ছে খাদ্য উৎপাদন করবা। শুধু খাদ্য উৎপাদন মানে কি? কৃষক বাংলাদেশে শুধু ধান চাষ করবে সেটাই খাদ্য উৎপাদন? তুমি এমন এমন খাদ্য উৎপাদন করবা যেটা দেখা যাবে যে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। শুধু ভাত খেলে শর্করাই পাবো না, ভিটামিন এ, আয়রন এগুলো যাতে পাওয়া যায়। তুমি জেনে অবাক হবা, আগে যেই তেলাপিয়া মাছ, রুই মাছ ছোট ছোট ছিল, এখন বর্তমানে সেই রুই মাছ, তেলাপিয়া মাছ বর্তমানে হাঙ্গর মাছ, তিমি মাছের সমান করে ফেলার চিন্তা স্বপ্ন বিজ্ঞানীরা দেখছে। তুমি কি মনে করছো বিজ্ঞান এখানে বসে আছে? বিজ্ঞান চিন্তা করছে হাঙ্গর মাছ, তিমি মাছের মতো সাইজ করবে এই রুই মাছকে। তুমি বসে আছো, তুমি মনে করছো কৃষি বিজ্ঞান পড়লেই শুধুমাত্র কৃষক হাল চাষ করবে, গরু দিয়ে হচ্ছে ধানে মই দিবে আর হচ্ছে ধান গাছ জন্মাবে, এটাই বিজ্ঞান। নো, বর্তমান বিজ্ঞান কি ভাবছে তুমি শুনে অবাক হয়ে যাবা। বর্তমান বিজ্ঞান চিন্তা করছে তরমুজ খেতে তোমাদের কষ্ট হয়। বর্তমান বিজ্ঞান ভাবছে এই তরমুজের ভিতরে যে বীজগুলা, যেটা কামড় দিতে গেলে তোমার হচ্ছে বারবার কষ্ট হয়, এই বীজ বিহীন তরমুজ তৈরি করবে। বিজ্ঞান এগুলোর স্বপ্ন দেখছে এবং সেই দিন খুব বেশি দূরে নেই, হয়তো তোমরা বেঁচে থাকতেই বীজবিহীন তরমুজ খেয়ে যেতে পারবা। কারণ বীজবিহীন তরমুজ তৈরি করার কাজ অনেকটা অগ্রগতির পথে এবং সেটা হয়তো বা তোমরা বেঁচে থাকতেই বীজবিহীন তরমুজ খেতে পারবা। তাহলে জীববিজ্ঞান আজ বর্তমান শতকের এই তিনটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বর্তমান জীববিজ্ঞান তিনটা চ্যালেঞ্জ: খাদ্য উৎপাদন, মেডিকেল সায়েন্সে কিভাবে উন্নয়ন করবে, কিভাবে মানুষের হচ্ছে দুরারোগ্য ব্যাধিগুলোকে সুস্থ করবে, কিভাবে বিরূপ এই রকম করোনা ভাইরাসের মতো পরিবেশে মানুষের অস্তিত্ব রক্ষা করা যাবে। জীববিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম আজকের আলোচনায় আমি এই জীববিজ্ঞানের রহস্য নিয়ে একটু আলোচনা করলাম। কেন তুমি এই চ্যাপ্টারটা পড়বা, কেন তুমি জীববিজ্ঞান পড়বা, কেন তোমার জীববিজ্ঞান পড়া দরকার, সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান। এই পৃথিবীতে ফিজিক্স, কেমিস্ট্রি সৃষ্টির আগে জীববিজ্ঞানের সৃষ্টি। কারণ কি? কারণ মানুষ সৃষ্টি হওয়ার পরে চিন্তা করলো যে আমি কি আছে আমার ভিতরে? আমার ভিতরে আছে জীববিজ্ঞান। তাহলে মানুষ সৃষ্টি হওয়ার পরে চিন্তা করলো আমার ভেতরে কি? আমার ভেতরে আছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে। জীববিজ্ঞানের কে ইংরেজিতে আমরা বলি বায়োলজি। জীববিজ্ঞানকে ইংরেজি পরিভাষায় আমরা বলি বায়োলজি। তোমাদেরকে আমি বলেছি বায়োলজিতে তোমার অনেক ল্যাটিন ভাষা শিখতে হবে, অনেক গ্রিক ভাষা শিখতে হবে। কিছু ল্যাটিন গ্রিক ভাষা আমি তোমাকে এই পর্যন্ত শিখিয়েছি। আজকে আরো দুইটা গ্রিক ভাষা শিখাবো। দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে বায়োলজি গঠিত। বায়োস মানে জীবন, তোমরা বলো লাইফ। জীবন মানে হচ্ছে লাইফ, আর গ্রিকরা বলে বায়ো। তোমরা জ্ঞানকে বলো নলেজ, আর ওরা জ্ঞানকে বলে লোগোস। তাহলে আমাদের ভাষার সাথে ওদের ভাষা কোয়াইট ডিফারেন্ট। ওরা হচ্ছে বায়োলজি শব্দটার উদ্ভব করেছে গ্রিক দেশীয় বিজ্ঞানীরা। গ্রিক দেশে বায়োস মানে জীবন আর লোগোস মানে জ্ঞান। তাহলে বায়োস আর লোগোস ইকুয়াল টু বায়োলজি, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনই হচ্ছে বায়োলজির মূল কথা, মোদ্দা কথা। চিকিৎসা, কৃষি বিজ্ঞানে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে চিকিৎসা বিজ্ঞান কতটা এগিয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে বর্তমানে একটা মানুষের দেহের বিভিন্ন অঙ্গ কেটে আরেকজনের দেহে প্রতিস্থাপন করা যাচ্ছে। বর্তমানে কৃত্রিম কিডনি তৈরি করা যাচ্ছে। বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিম হার্ট, কৃত্রিম লাংস, কৃত্রিম হৃৎপিণ্ড, কৃত্রিম ফুসফুস তৈরির মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখছে। এভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, যেগুলো তোমরা এই বায়োলজি বইয়ের সামনে জানতে পারবা। কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। জীববিজ্ঞান ভাবছে কিভাবে কি করা যায়। বিজ্ঞানীরা রাতে স্বপ্ন দেখে, সকালে বাস্তবায়ন করে। জীববিজ্ঞানীরা যেটাই স্বপ্ন দেখে সেটাই বাস্তবে রূপান্তরিত করে। জীববিজ্ঞানীরা পটেটো হচ্ছে আলু, আর টমেটো হচ্ছে টমেটোতে আমরা টমেটোই বলি। তাহলে আলু আর টমেটো এই দুইটা নিয়ে স্বপ্ন দেখলো একটা বিজ্ঞানী যে আলু আর টমেটো, আলুর মধ্যে আছে এক ধরনের পুষ্টি, টমেটোর মধ্যে আছে আরেক ধরনের
ধরনের পুষ্টি। এক বিজ্ঞানী রাতে স্বপ্ন দেখলো, জীববিজ্ঞানী রাতে স্বপ্ন দেখলো, এই দুইটা সবজি মিলিয়ে যদি একটা কিছু বানানো যেত কতই মজা হতো। এক খাদ্যের মধ্যে আলু আর টমেটো দুইটার গুণ পেত। বিজ্ঞানী স্বপ্ন দেখলো এবং রাতে স্বপ্ন দেখে সকালে উঠে গবেষণা শুরু করে দিল, তৈরি করলো পোমাটো। পটেটো আর টমেটো মিলিয়ে বিজ্ঞানীরা বানিয়ে ফেললো পোমাটো। তাহলে বর্তমানে তুমি বাংলাদেশের কিছু জায়গায় হয়তো পাবা, বাংলাদেশের খুব রেয়ার কিছু সবজি বাগানে এটা পাওয়া যায় যেখানে বায়োলজি সায়েন্টিস্টরা চাষ করে, পোমাটো তুমি সেখানে খুঁজে পাবা। এবং বিদেশে অনেক জায়গায় প্রচলন শুরু হয়ে গেছে, পটেটো প্লাস টমেটো, আলু আর টমেটো মিলিয়ে পোমাটো বানানো হয়েছে, যেখানে এক খাদ্যের মধ্যে আলু আর টমেটো দুইটা তুমি পুষ্টি গুণাগুণ পেয়ে যাবা। চিকিৎসা, কৃষি বিজ্ঞানে এভাবেই জীববিজ্ঞান এগিয়ে যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম জীববিজ্ঞানের অস্তিত্ব, জীববিজ্ঞানের গুরুত্ব, জীববিজ্ঞানের রহস্য নিয়ে। প্রথমে আমি তোমাকে বললাম যে মানব সভ্যতার বিকাশে তোমাকে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন আর বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য এই জীববিজ্ঞান শিখতে হবে। জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান, যার ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। জীববিজ্ঞানের এই বায়োলজি শব্দটা এসেছে দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে। বায়োস মানে জীবন, লোগোস মানে জ্ঞান। চিকিৎসা, কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের গুরুত্ব খুবই বেশি। সভ্যতার একেবারে আদিকাল থেকেই জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা শুরু হয়েছিল। কোন দেশগুলোতে? সভ্যতার একেবারে আদিকাল থেকে, এটা একটা এমসিকিউ, সভ্যতার আদিকাল থেকে জীববিজ্ঞানের পাঠ শুরু হয়েছে গ্রিক দেশে, মিশরে, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলে। তাহলে সভ্যতার একেবারে আদিকাল থেকে জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা শুরু হয়ে গেছে গ্রিক, মিশর, মধ্যপ্রাচ্য, ভারত এবং চীন সহ বিভিন্ন অঞ্চলে। যদিও তাদের সেই আগের দিনের গবেষণা আধুনিক বিজ্ঞানের কাছে কিছুই না, কিন্তু তারা যে আলোচনা শুরু করেছিল এটা আমাদের জন্য দরকার ছিল। কারণ তারা যদি শুরু না করত তাহলে আমাদের এই বিজ্ঞানের এই বর্তমান গবেষণা করা হয়তো সম্ভব হতো না। তাহলে সভ্যতার আদিকাল থেকে জীববিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল গ্রিক, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলে। তাদের আলোচনাগুলো বা তাদের চর্চাগুলো, তখনকার সেই আলোচনা বর্তমান বিজ্ঞানের সামনে হয়তো দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের এই আলোচনা দরকার ছিল। কারণ তারা যদি এই রাস্তাটা শুরু না করতো তাহলে বিজ্ঞানের বিকাশটা হয়তো বা সম্ভব হতো না। আমরা আলোচনা করলাম আজকে জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাবা তোমাদের আজকের আলোচনা থেকে কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের আজকের আলোচনা থেকে কোনো প্রশ্ন না থাকলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। কিম সৃষ্টি বলছে ইলেকট্রনিক হার্ট কি রিয়েলি আছে, থাকলে সেটার অস্তিত্ব কতটুকু? এখানে কথা হচ্ছে ইলেকট্রনিক হার্ট বা হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড, এটা হচ্ছে বর্তমান কিছু দেশে এটার চিকিৎসা চলছে এবং কিছু মানুষ এটা নিয়ে কিছুদিন বেঁচে থাকে। এগুলা সম্পর্কে রিসার্চ বা গবেষণা এখনো চলছে এবং কৃত্রিম হৃৎপিণ্ড আছে এবং কিছু মানুষ এটা নিয়ে কয়েক বছর বেঁচে আছে, এটারও রিপোর্ট আছে। তবে বাংলাদেশে এটার গবেষণা খুব বেশি নয়, তবে এটা নিয়ে কতদিন বেঁচে থাকে এটা এখনো গবেষণালব্ধ, আমি সঠিক বলতে পারছি না। সিনথিসাবা বলছে যে ডেড বডিতে আর্টিফিশিয়াল হার্ট লাগালে সেই বডি কি জীবিত হয়ে উঠবে কিনা, আর্টিফিশিয়াল হার্ট কি বডিতে লাগানো হয় কিনা। এখানে তোমাকে মেইন একটা কথা বলতে হবে, মানুষের জীবন ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ আল্লাহর নির্দেশ থাকবে। মানে তুমি কোরআনে হচ্ছে লেখা পাবা একটা বিষয় যে রূহ, যেটা এই রূহটা মানুষের দেহে যতদিন থাকবে ততদিন সে বেঁচে থাকবে। এই রূহ যদি তোমার কাছে, আল্লাহর হুকুমটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কৃত্রিম হার্ট, কৃত্রিম লাংস সবকিছু লাগিয়ে বেঁচে থাকতে পারবা। আর যদি হচ্ছে এই আল্লাহর হুকুম উঠে যায়, কৃত্রিম হার্ট, লাংস এগুলো দিয়ে কোনোদিনই বেঁচে থাকতে পারবা না। এটা দিয়ে তুমি আল্লাহর অস্তিত্ব বুঝতে পারো। সিনথিসাবা যে আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য এটা আরেকটা বিষয়। মানুষের হাতে এখন কৃত্রিম হার্ট, কৃত্রিম লাংস, কৃত্রিম কিডনি সব আছে, কিন্তু মানুষ বাঁচাতে পারে কাউকে, কাউকে পারে না। কাকে বাঁচাতে পারে? যার দেহে আল্লাহর নির্দেশ আছে তাকে বাঁচাতে পারে এই কৃত্রিম অঙ্গগুলো দিয়ে। আর যার কাছ থেকে আল্লাহর নির্দেশটা উঠে গেছে তাকে বাঁচানো সম্ভব হয় না। তাহলে তোমার দেহে কৃত্রিম অঙ্গ থাকলেই তোমাকে বাঁচানো যাবে, নট সেটাই হচ্ছে কথা নয়। কৃত্রিম অঙ্গ দিয়ে তাকেই বাঁচানো যাবে যার প্রতি আল্লাহর নির্দেশ আছে, যার হায়াত আছে। যার হায়াত নেই তাকে কৃত্রিম অঙ্গ দিয়ে বাঁচানো যাবে না। সিনথিসাবা তুমি বুঝতে পারলে কমেন্টস করে জানাবা। হিয়া দিয়া বিপ্লবী বলছে পোমাটো কি?
টমেটো তো আমি বললাম, টমেটো আর পটেটো আর টমেটো মিলিয়ে যেই একটা বিশেষ ধরনের সবজি বিজ্ঞানীরা বানিয়েছে সেটার নাম পোমাটো। এই আতিয়া পারভিন বলছে শুরু হয়েছে পো দিয়ে, পটেটোর পো, আর টমেটোর ম্যাটো দিয়ে শেষ হয়েছে পোমাটো। সুভা তারানুম আভা বলছে বায়োলজি নামটা কি গ্রিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কিনা? অবশ্যই বায়োলজি নাম গ্রিক এবং ল্যাটিন ভাষার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। হিয়াদিয়া বিপ্লবী বলছে পোমাটো হচ্ছে অর্ধেক হলুদ আর অর্ধেক লাল, মানে এরকম টাইপ হয় কিনা, বা অর্ধেক হলুদ অর্ধেক লাল এরকম টাইপ হয় কিনা। আমি তোমাকে বলতে চাই হলুদ লালের একটা কম্বিনেশন, হলুদ লালের একটা কম্বিনেশন হচ্ছে এই পোমাটো, যেটার মধ্যে হলদে ভাবও থাকে আবার লালচে ভাবও থাকে। তাহলে পোমাটোর মধ্যে হলদে লাল দুইটা ভাবই থাকে। হিয়াদিয়া বিপ্লবী। এখানে মাসফিয়া করিম মোহনী কোশ্চেন করেছে বায়োলজি চর্চায় কোন কান্ট্রি এখন এগিয়ে আছে? এখন মোটা সুরে যদি আমি তোমাকে বলতে চাই বায়োলজি চর্চায় কোন দেশ এগিয়ে আছে, তাহলে বলতে হবে আমেরিকা, ইউরোপ, এই দেশ থেকেই হচ্ছে সকল কিছুর, এখন বিজ্ঞানীরা হচ্ছে ওই দেশগুলো থেকেই সকল গবেষণার মেইন কাজ হচ্ছে। যদিও বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে ভালো ভালো বিজ্ঞানী আছে, কিন্তু তারা গবেষণা করার জন্য সেই ইউরোপ আমেরিকাতেই চলে যায়। সো ইউরোপ আমেরিকাই হচ্ছে এখন সকল গবেষণার মেইন কেন্দ্রবিন্দু। কিম সৃষ্টি বলছে আর্টিফিশিয়াল হার্টের মেয়াদ কত বছর বা কত মাস? এক্ষেত্রে আমি তোমাকে কিছু বলতে পারছি না, কারণ আর্টিফিশিয়াল হার্ট বা আর্টিফিশিয়াল লাংসের বহুল প্রচলন এখনো শুরু হয়নি। তবে কিছু রিসার্চ আমি যেটা দেখেছি, কয়েক বছর একটা কৃত্রিম হার্ট বা লাংস লাগিয়ে মানুষ বেঁচে আছে, এতটুকু পর্যন্ত আমি তোমাকে বলতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আলোচনা এতটুকুই রাখতে চাই। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ইনশাআল্লাহ আগামী 1-2টা ক্লাসের মধ্যে আমাদের বায়োলজি প্রথম অধ্যায় শেষ হবে। তোমাদের সবাইকে আমি অনুরোধ জানাই তোমরা সুন্দরভাবে এই অধ্যায়টার উপর চর্চা শুরু করো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। বিদায় নিতে যাচ্ছি সবার কাছ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছিল সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।